স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। শবে বরাত ও রমজানের আগে চড়া নিত্য পণ্যের বাজার, যার সুবিধা নিচ্ছেন কিছু মুনাফাখোর ব্যবসায়ী। সরকারের বিপণন সংস্থা টিসিবির হিসেব বলছে, টানা 1 মাস ধরে ঊর্ধ্বমুখী অন্তত 1 ডজন জরুরি পণ্যের দাম। নিয়ন্ত্রণহীনভাবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন টিসিবির পণ্যের দিকে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। ক্যাব বলছে, নজরদারি বাড়াতে হবে অতি মুনাফা প্রবণ ব্যবসায়ীদের উপর। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে গেল 1 মাসে মসুর ডালের দাম বেড়েছে 5%, দেশি পেঁয়াজের দাম বেড়েছে 8%। এছাড়া ব্রয়লার ও লাল লেয়ার মুরগির দাম নিয়ন্ত্রণহীন। অন্যদিকে গেল 1 মাস ধরে ঊর্ধ্বমুখী সয়াবিন, চিনি, আটা সহ জরুরি অনেক নিত্যপণ্যের দাম। রমজান ঘিরে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়লেও এখনও দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েই চলছে দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, যদিও ব্যবসায়ীরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের। চাহিদা বাড়ছে, তার কারণে অনেক সময় আমদানি কম হয়, তার কারণে হয় বাজার পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে মালের ঊর্ধ্বগতিতে হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছেন, এবার পণ্য আমদানি কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে, ফলে রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই। যথেষ্ট পরিমাণে কিন্তু ছোলা, খেজুর আসতেছে, কোল্ড স্টোরেজে আছে, এখন কিন্তু এগুলো আসা শুরু হয়েছে, অর্থাৎ এই আসার মধ্যে কমবে না। খুচরা বাজারে বাড়তি দামের কারণে টিসিবির পণ্য সংগ্রহে নেমেছেন ক্রেতারা। তেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে ক্রেতাদের এমন দীর্ঘ সারি। আমরা দোকানে অনেক দামে পাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে নিচ্ছি টিভি থেকে। এখানে দোকানে অনেক দামি বিক্রি করতেছে। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমরা এখন টিসিবির মুখাপেক্ষা হয়ে গেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকটের প্রশ্ন তুলে মূল্য বৃদ্ধি করছে। এই প্রবণতা অতি মুনাফার প্রবণতা। এই অতি মুনাফা যাতে কেউ না করতে পারে সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার। টিসিবি বলছে, শিগগিরই আরো নতুন পণ্য যোগ হবে এই তালিকায়। চট্টগ্রাম মহানগরীতে স্টিপ 22টি পয়েন্টে এর সঙ্গে যুক্ত হবে। টিসিবিতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 90 টাকা লিটার, চিনি 50 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 55 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় সারা দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৩,৯০৮ জন, যা 9 মাসের মধ্যে সর্বোচ্চ। মাত্র 7 দিনেই সারা দেশে এই সংক্রমণ ছাড়িয়েছে 20,000, আর মৃত্যু হয়েছে 200-র বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে পর্যাপ্ত জেনোম সিকোয়েন্স না হওয়ার কারণে কমানো যাচ্ছে না করোনা সংক্রমণ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, তবে এই তথ্যের বাইরে সংক্রমণ বৃদ্ধির কারণ নিয়ে গেল 5 দিনে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য নেই। অথচ মাত্র 7 দিনে দেশে করোনা রোগী বেড়েছে 20,000-এর বেশি, মৃত্যু তালিকাও ছাড়িয়েছে 200-র উপরে। ফেব্রুয়ারিতে সারা দেশে আক্রান্ত শনাক্তের হার যেখানে 2%-এরও নিচে ছিল, গেল 24 ঘন্টায় তা ছাড়িয়েছে 17%। এই অবস্থায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় আইসিইউ রোগীতে পরিপূর্ণ। নির্ধারিত 10টি সরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালের 108টি আইসিইউ শয্যার মধ্যে খালি মাত্র 3টি শয্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার বর্তমান স্ট্রেনের ধরন সম্পর্কে না জেনে সংক্রমণ প্রতিরোধ করা প্রায় অসম্ভব। আমাদের এখানে যেটা হচ্ছে যে ইংল্যান্ডের কিছু ভেরিয়েন্ট এখানে পাওয়া গেছে, তা আমাদের এই জায়গাটাতে কিন্তু বৈজ্ঞানিক গ্যাপ রয়ে গেছে। সুতরাং আমাদের যে আজকে যেই জায়গাটা, এটা কোন ধরনেরটা এটা বাড়াচ্ছে, সে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের নাই। করোনা সংক্রমণ বৃদ্ধির সাথেই পাল্লা দিয়ে যেন কমেছে টিকা গ্রহণকারীর সংখ্যা। ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি বলছে, দেশে ভাইরাসের পর্যাপ্ত জেনোম সিকোয়েন্স না হওয়ার কারণে কমানো যাচ্ছে না এই সংক্রমণ। যাও বা জেনোম সিকোয়েন্সিং হয়, দুর্ভাগ্য হচ্ছে সেগুলো কিন্তু সে নির্দিষ্ট রোগীর জেনোম সিকোয়েন্সিং না, সেটা রিলেট করা যাচ্ছে না যে আসলে রোগীর যে রোগের লক্ষণ এবং সংক্রমণের যে ধরন, সেটার সঙ্গে জেনোম সিকোয়েন্সের সম্পর্কটা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনার নতুন স্ট্রেন আছে কিনা তা জানতে জেনোম সিকোয়েন্স নিয়ে কাজ করছে আইইডিসিআর, বিসিএসআইআর সহ দেশের বেশ কিছু প্রতিষ্ঠান। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
চলমান টিকাদান কর্মসূচিও লাগাম টানতে পারছে না বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণে। প্রতিদিনই হু হু করে বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় বিশ্বে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে আরও 5,80,000-এর বেশি মানুষ। প্রাণহানি হয়েছে প্রায় 10,000। এ নিয়ে বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 12,77,00,000। প্রাণহানির সংখ্যা গড়িয়েছে 27,95,000-এ। ব্রাজিলে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রেও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। ভারতে ফের বাড়ছে কোভিড সংক্রমণের হার। 24 ঘন্টায় দেশটিতে 62,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ইউরোপেও বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে জার্মানিতে 2 সপ্তাহের কঠোর লকডাউন দিতে সরকারের প্রতি আহ্বান জানান দেশটির চিকিৎসকরা। চলতি বছরের গ্রীষ্মের শেষ দিকে করোনা ভাইরাসের হার্ড ইমিউনিটি অর্জন করবে রাশিয়া। রোববার টেলিভিশনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় বাধাগ্রস্ত হলেও উন্নয়ন অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের কষ্ট কমাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও জনগণের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় রোববার এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্ট। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তুতি থাকলেও করোনা বাস্তবতার কারণে জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের কলেবর কমাতে হয়েছে। করোনা প্রকোপের ঊর্ধ্বমুখিতার কথা উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নেতাকর্মী যেখানে আছেন তাদেরকেও বলবো, যখন করোনা ভাইরাসের প্রচন্ড মহামারী আকার ধারণ করলো, সেই সময় যখন মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আবার সেই করোনার একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্কুল কলেজ আপাতত না খোলার সিদ্ধান্ত হয়েছে। আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। বাংলাদেশ স্বাধীন দেশ, কাজে এই দেশের প্রতি সকলের যে শুভেচ্ছা জানানো, এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানের। শেখ হাসিনা জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠান বড় পরিসরে না করা গেলেও বিশ্ব নেতারা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। আমরা স্কুল খুলতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটা এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, হঠাৎ করে প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে আমরা ঠিক এখন না করে আমরা রোজার পরে, ঈদের পরে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব। বাংলাদেশকে নিয়ে বিশ্ব নেতাদের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। অর্থাৎ পৃথিবীর বোধহয় কোনো অঞ্চল কেউ বাদ দেবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গেল কয়েকদিনের বিক্ষোভ ও হরতালে প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি গাড়ি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন অনেকে। এসব ঘটনায় সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলো প্রায় চুপ। সিনিয়র সাংবাদিকরা বলছেন, সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা হলেও এসব ক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। বিস্তারিত নাইম আজিকুর প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার বিক্ষোভ সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও ছবি তোলার সময় হামলায় 9 সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে অস্ত্রধারী 4 ব্যক্তির ছবি তোলায় দেশ রূপান্তরের ফটো সাংবাদিক রুবেল রশিদকে পিটিয়ে অচেতন করা হয়। ওই ঘটনায় 71 টিভির সাংবাদিক ইশতিয়াক ইমনের মাথা ফাটিয়ে দেয় বিক্ষোভকারীরা। পায়ে ছড়রা গুলি লাগে বাংলা ভিশনের সাংবাদিক দীপন দেওয়ানের। শনি ও রবিবারও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। গাড়ি ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি। সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা, কিন্তু তারপরও সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা আছে। বেশিরভাগ অন্যায়কারী থাকে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়। কাজে এখানে নিজেদের শক্তি নিজেরা সঞ্চয় করতে হবে।
সাংবাদিক ইউনিয়নগুলিকে আরো সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। অন্যান্য মিডিয়া যে সমস্ত সংগঠন আছে তাদেরকে আরো অ্যাক্টিভ রোল নিয়ে সামনে এগিয়ে আসতে হবে। এদিকে গত 25 মার্চ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথক দুই জায়গায় দুটি গণমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহত হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। টানা তৃতীয় দিনের মতো হেফাজতে ইসলামের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে। রোববার হরতাল চলাকালে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজত কর্মীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাজশাহীতে ট্রাক টার্মিনালের ভেতর দাঁড়িয়ে থাকা দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে কে বা কারা এই ঘটনা ঘটায়। চট্টগ্রামের হাটহাজারীতে হরতাল চলাকালে সড়ক অবরোধ করে রাখা হয়। সিলেটের হেফাজত ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সকাল থেকে মহাসড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সাথে হেফাজত ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বরিশালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও ফেনীতেও হরতাল চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনার অভিযোগে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেল 4টায় র্যাব তাকে গ্রেফতার করে। র্যাব বলে, হেফাজতের হরতালকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন, যা তার ফোন আলাপে জানা যায়। নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেফতার করা হয়েছে। এদিকে নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এই নিন্দা জানান। বলেন, সরকারের ধারাবাহিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে তৈরি জনরোষ থেকে দৃষ্টি সরাতেই নিপুণ রায় চৌধুরীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদক জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে ডিবি অফিসে পাঠিয়েছিলেন। সেখানে গিয়েও জনাব অ্যানি নিপুণ রায় চৌধুরীর কোনো খোঁজ পান নাই। বিএনপি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তির সহিংস অপতৎপরতা রুখতে মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। করোনাকালীন সময় যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলের সাধারণ সম্পাদক বলেন, করোনার অজুহাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন না করার মধ্য দিয়ে বিএনপি নতুন রহস্যের জন্ম দিয়েছে। জাতীয় মসজিদের ভিতর যে তাণ্ডবলীলা চালিয়েছে, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সফলতা যাদের গাত্র না হয়, সেই বিএনপি এই অপশক্তির পৃষ্ঠপোষক। একই দিন সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কর্মসূচির নামে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হুঁশিয়ার করেন তিনি। ভাঙচুর করার অধিকার তো তাদের নেই। আপনার ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুলিশের ফাঁড়ি আক্রান্ত হওয়া, এগুলি সবগুলি একটা উদ্দেশ্যকে মাথায় নিয়ে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা একটা সুন্দরভাবে যে দেশ চলছে সেইটাকে ব্যাহত করার জন্য তাদের এই প্রচেষ্টা। এগুলি নাশকতা, এগুলি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি এগুলির থেকে বিরত থাকার জন্য। আমরা নতুবা আইন অনুযায়ী আমাদের ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি এবং আমরা অবশ্যই নিব।
জানমালের ক্ষতি ও ভাঙচুরের পেছনে বিএনপি জামাতের মদত রয়েছে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি সম্পত্তি ধ্বংস করে চলছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সময় হলো বিরতির সঙ্গে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। রাজধানীর শ্যামলী থেকে প্রায় 2 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ ওষুধ ও প্রশাসনিক পণ্য জব্দ করেছে ওষুধ প্রশাসন ও র্যাবের যৌথ ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে অবৈধভাবে গড়ে ওঠা অ্যাস্ট্রন হেলথ কেয়ারের মালিককে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আলাদা 4টি ভবন থেকে উদ্ধার করা প্রায় 2 কোটি টাকা মূল্যের এসব ভেজাল ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। মোড়কে আমেরিকা ও কানাডা লিখে বাজারে বিক্রি করা ব্যবহার নিষিদ্ধ দামি ফুড সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম ওষুধ তৈরি করছেন শ্যামলীর অ্যাস্ট্রন হেলথ কেয়ার নামক এই কোম্পানি। শুধু এসব ওষুধই নয়, অনুমোদনহীন আরো শত ধরনের ওষুধ বানাচ্ছে কোম্পানিটি, যাদের ওষুধ উৎপাদনের কোনো ধরনের লাইসেন্সই নেই, সম্বল শুধু ট্রেড লাইসেন্স। সরকারি যে সমস্ত নিয়মকানুন আছে তার আংশিক আমি পালন করি না। না, ঠিক হয় নাই, আমার ভুল হয়েছে, আমি ভুলে গেছি, এটার জন্য আমি আসলেই ক্ষমা প্রার্থী। ওষুধ প্রশাসন ও র্যাব রোববার দুপুরে যৌথ অভিযান চালায় শ্যামলীতে 4টি ভিন্ন জায়গায় গড়ে ওঠা ফ্যাক্টরি ও গোডাউনে। অ্যালোপ্যাথি ও ইউনানি সহ বাজারের সব ধরনের ওষুধই অবৈধভাবে বানাচ্ছে এই কোম্পানিটি। শক্তিবর্ধক, ফুড সাপ্লিমেন্ট, গ্যাস্ট্রিক আলসার সহ যৌন উত্তেজক এরকম শত ধরনের ভেজাল ওষুধ বানাচ্ছে অ্যাস্ট্রন হেলথ কেয়ার নামক এই কোম্পানিটি। একই সঙ্গে প্রসাধনী পণ্য ভেজাল করতেও ছাড়েনি অবৈধ এই কোম্পানিটি, যাদের কোনো ধরনের লাইসেন্স কিংবা অনুমোদন একেবারেই নেই। ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। তারা একটা কারখানা স্থাপন করেছে, নকল কারখানা। সেই নকল কারখানায় ওনারা কফ সিরাপ তৈরি করছেন, তারপরে এখানে বিভিন্ন ধরনের সেক্সুয়াল স্টিমুলেন্ট তৈরি করছেন, তারপরে এখানে বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট তৈরি করছেন, যেগুলো সম্পূর্ণভাবে অবৈধ। এভাবেই কিন্তু ওনারা আসলে ধোঁকা দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এই ওষুধগুলো ওনারা বিক্রি করছেন টাকার বিনিময়ে, মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। শুধু ভেজাল ওষুধই নয়, কোম্পানিটি বানাচ্ছে সব ধরনের ভেজাল প্রসাধনীয়, যেন একের ভিতর শত রকমের পণ্য। এসব পণ্য বানাচ্ছে আবার দেশি বিদেশি সকল ব্র্যান্ড নকল করে। এখানে প্রায় 2 কোটি টাকার মতো ঔষধ জব্দ হয়েছে। আনকোয়ালিফাইড ভাড়া করা লোক এনে রাতের আধারে এইসব ওষুধ তৈরি করে উনি রাতের আধারে সেটি বিক্রি করেন এবং বিভিন্ন অনৈতিক প্রক্রিয়া সেটি সারা দেশে ছড়িয়ে দেন। ভ্রাম্যমাণ আদালত প্রায় 2 কোটি টাকা মূল্যের এসব অবৈধ ওষুধ জব্দ করে ধ্বংস করার নির্দেশ দেন। কোম্পানির মালিক সিরাজুল হককে দেয়া হয় 6 মাসের কারাদণ্ড। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর্থসামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের শক্তিশালী অবস্থান ও স্থিতিশীল পরিবেশের কারণে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান। দেশটিতে দক্ষ বাংলাদেশি কর্মীর প্রচুর চাহিদার কথাও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন ইসা বিন ইউসেফ আল দুহাইলান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পার করছে বাংলাদেশ ও সৌদি আরব। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই সম্পর্কের মূল্যায়ন করলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। The two brotherly countries have a strong relationship based on the common understanding of true Islam and politics and economic culture and many other fields. এ সময় বাংলাদেশে সরকারি ছাড়াও বেসরকারি বা প্রাইভেট সেক্টরে বিপুল বিনিয়োগ সম্ভাবনার কথা জানান সৌদি রাষ্ট্রদূত। Bangladesh has stability and security. This is one thing. Also, the laws regarding investment, it's helping the investors and companies and businessmen to come Bangladesh to explore. শুধু বাংলাদেশে না, সৌদি আরবেও বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যাপক বাণিজ্যের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ইসা বিন ইউসেফ আল দুহাইলান। And me call the investors and the businessmen to come to Saudi Arabia and to participate in the huge projects
in the new city of Neom and in the coast of Red Sea and in many other areas. বাংলাদেশে আটকে পড়া কর্মীরা সঠিক নিয়ম মেনে সৌদি ফিরতে পারবেন উল্লেখ করে দেশটিতে বিপুল দক্ষ শ্রমিকের চাহিদার কথা জানান সৌদি রাষ্ট্রদূত। Each morning we have 3,000 opportunity for Bangladeshi to work in Saudi Arabia. We issue here in the embassy. How even in COVID-19 crisis? It's still. রোহিঙ্গা সংকটে ওআইসির উদ্যোগ ছাড়াও সৌদি সরকারের সহযোগিতার হাত সবসময় বাংলাদেশের সাথে থাকবে বলেও উল্লেখ করেন সৌদি রাষ্ট্রদূত। From a political perspective and also from a humanitarian point of view. লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে 11 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। রোববার বিকেলে উখিয়ার পালংখালী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ক্যাম্পের ঝুপড়ি ও স্থানীয়দের বাড়ির ঘরে লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। স্থানীয় একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করে এপিবিএন। এই সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে কয়েকটি চাইনিজ কোরাল জব্দ করা হয়। পুলিশ জানায় এসব রোহিঙ্গা অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের কয়েক ডজন মামলা রয়েছে। করোনার প্রকোপ বাড়লেও প্রাণের বইমেলায় বাড়ছে পাঠক দর্শনার্থীদের ভিড়। তবে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। বাংলা একাডেমি মেলার প্রবেশ পথে শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করলেও মেলা প্রাঙ্গণে অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। এদিকে বইয়ের স্টলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এবারের বইমেলায় প্রবেশদ্বার 4টি। প্রতিটি প্রবেশদ্বারে নিয়োজিত কর্মীরা এভাবে স্বাস্থ্যবিধি মেনে পাঠক দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। মাস্ক ব্যবহার, তাপমাত্রা পরিমাপ, তার পাশাপাশি রাখা হয়েছে স্যানিটাইজারের ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করলেও তার পরের চিত্রটা ভিন্ন। কারো মাস্ক হাতে, কারো আবার মুখের নিচে। মাস্ক না পরার অজুহাতেরও যেন অভাব নেই। মাস্ক খুললাম যে ব্যথা হয়ে গেছে আমার, কাশি করার জন্য আমি মাস্কটা করেছি। মাত্র খুললাম, অস্বস্তি লাগতেছে। না এই যে পানি খাইছিলাম যে বোতল দিয়ে যাবো, গরমে চা খাইছিলাম তো ছবি তুলছিলাম তো খুলে গেছে। অ্যাকচুয়ালি আমরা যে নিয়ম ফলো করতেছেন এরকম না, অনেকেই কিন্তু মাস্ক ছাড়া আছে। এবারে বেড়েছে মেলার পরিধিও। দূরত্ব বজায় রেখে স্টল সাজালেও সেখানেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পানি খাচ্ছিলাম তো এই জন্য মাস্কটা খুলে ফেলেছি। সরি, আমি আসলে মাস্কের খেয়াল করি নাই। করোনার প্রকোপ বাড়ায় মেলা প্রাঙ্গণে সচেতনতামূলক নানা কার্যক্রম চালাচ্ছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। যে আমাদের র্যালির পর আমরা দেখছি বা প্রদক্ষিণের পর আমরা দেখছি যারাই আমাদেরকে দেখছেন তারা সলজ্জ হয়ে মাস্কটিকে পরিধান করছেন। আমরা চাই শুধু দেখে নয়, সর্বক্ষণ যেন তারা মাস্কটিকে ঊর্ধ্বে তুলে ধরেন, যথাস্থানে মাস্কটিকে রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে বইমেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আরব দেশের জনপ্রিয় 3 ফল এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জে। এই ফল উৎপাদন করে এরই মধ্যে সফলতা পেয়েছেন উদ্যোক্তা মতিউল মান্নান। নতুন এই ফল দেখতে প্রতিদিন মতিউলের বাগানে ভিড় করছেন অনেকে। স্বাদে আর পুষ্টিগুণে সমৃদ্ধ এই বিদেশি ফল চাষে প্রসারের লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে আরব দেশের জনপ্রিয় 3 ফলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মতিউল মান্নান। করোনাকালীন এই সময়ে গাজীপুর থেকে চারাগাছ সংগ্রহ করে পতিত থাকা 4 বিঘা জমিতে 3 ফলের বাগান করেন তিনি। গাছ লাগানোর 3 মাস পরই ফল আসতে শুরু করে। মতিউল মান্নান জানান, সাধারণত মরুভূমির গরম আবহাওয়ায় এই ফল চাষ হয়, তবে দিনাজপুরের আবহাওয়া ও মাটি এই ফল চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে। কয়েকদিনের মধ্যে 3 ফল বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করবেন তিনি। ব্যয় হয়েছে মোটামুটি 23 লক্ষ টাকা। তো এখন আমি খুব হ্যাপি বোধ করতেছি যে আগামী কয়েকদিনের মধ্যে এটা রিটার্ন আসা শুরু করব এবং মোটামুটি 1000 টাকা কেজি দরে বিক্রি করা যায়। এই 3 ফলের বাগান দেখতে আসছেন অনেকেই। ভালো লাগছে এবং ফলগুলো ভালোই হয়েছে আমাদের উঁচু জায়গাতে।
তবে আমিও এটা করার জন্য আগ্রহী। দেখার জন্য আসছি, খুব ভালো লাগলো এবং আমি আশা করছি এই ফলটা আমাদের এলাকা আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে। স্বাদ আর পুষ্টিগুণে সমৃদ্ধ এই বিদেশি ফল চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। নিয়মিত পরিদর্শন করে ওনার সঙ্গে যোগাযোগ রাখছি, যে কোনো ধরনের সমস্যা এবং পরামর্শ যা লাগে প্রযুক্তিগত জ্ঞান সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি এখান থেকে আরও চারা ফলন তৈরি করে এই বাগান সম্প্রসারণের জন্য কী করা যায় সেই পরামর্শ তাকে দেওয়া হচ্ছে। এক একটি গাছ 30 থেকে 35 বছর পর্যন্ত একটানা ফল দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে একদিনে শতাধিক মৃত্যুর পরেও অব্যাহত রয়েছে জান্তা বিরোধী বিক্ষোভ। গুলিতে নিহত ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়ায় জড়ো হওয়া মানুষের উপরও রোববার গুলি চালিয়েছে পুলিশ। ইয়াঙ্গুনের নিকটবর্তী এক শহরে এই হামলার ঘটনা ঘটে। হত্যার ঘটনায় সারা দেশে শোক পালন করছে জান্তা বিরোধীরা। রোববার এই শোকের মাঝেই সামরিক শাসন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। দেশটিতে বেসামরিক মানুষকে হত্যার নিন্দা জানিয়েছেন 12টি দেশের প্রতিরক্ষা প্রধানরা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের পরের দিনেই নন্দীগ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 সপ্তাহ আগে এই নন্দীগ্রামে প্রচারণা গিয়েই পায়ে চোট পান তিনি। ঠিক 18 দিন পর মমতা বন্দ্যোপাধ্যায় যান সেই বিরুলিয়ায়। ফের তুলে ধরলেন তাকে ধাক্কা মারার ঘটনা, তবে দায়মুক্ত করেন আপামর নন্দীগ্রামবাসীকে। জনসভায় মুখ্যমন্ত্রী বলেন তিনি বিরুলিয়া আসতে পেরে খুশি। ঘটনার পর যেদিন যারা সহায়তার জন্য ছুটে এসেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে আগামী 2রা এপ্রিল এবং ভোটের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হবে আগামী 2রা মে। ত্রিদেশীয় ফুটবল সিরিজের ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 15 বছর পর বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামা বাংলাদেশের সামনে ট্রফি জয়ের হাতছানি। শেষ পর্যন্ত বিদেশ থেকে ট্রফি জিতে দেশে ফিরতে পারলে সেটি বাড়তি প্রাপ্তি হিসেবে যুক্ত হবে বলছেন বাংলাদেশের কোচ জেবি ডে। নেপালের কাঠমান্ডু থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট। সোনালী রঙের এই ট্রফিটা জয়ের জন্য এত সব আয়োজন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল 2 দলের অধিনায়ক ও কোচ। ফাইনালের আগে মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ ও নেপাল উভয় দল। 3 হোটেলে সুইমিং আর জিম সেশনে ব্যস্ত ছিলেন বাংলার ফুটবলাররা। টুর্নামেন্ট শুরুর আগে বড় কোনো প্রত্যাশা না থাকলেও ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ জেমিডে ও ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলছেন ট্রফি জিততে পারলে ভালো হবে এবং এটি হবে বাড়তি একটা পাওয়া। আমরা 2 ম্যাচে 2 দল খেলিয়েছি। ফাইনাল সবসময় ভিন্ন কিছু। আমরা ট্রফি জিততে পারলে সেটি হবে দারুণ কিছু। টুর্নামেন্ট নিয়ে বড় কোনো প্রত্যাশা না করলেও আমি মনে করি এখানে এসে আমাদের বেশ উপকার হয়েছে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যুক্ত হয়েছে। এদিকে ফাইনালে উভয় দলের ট্রফি জয়ের সম্ভাবনা দেখছেন নেপাল কোচ বাল গোপাল মহাজন। ফাইনালে 2 দলের সমান সম্ভাবনা আছে। টুর্নামেন্টে এখনো কোনো দলের স্ট্রাইকাররা গোলের দেখা পায়নি। এটি নিঃসন্দেহে হতাশা, তবে আমি মনে করি ফাইনালে এই সমস্যার সমাধান হবে। ফাইনালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জামাল ভুঁইয়া, আর পূর্ণ শক্তির বাংলাদেশ দলকেই দেখা যাবে মাঠের লড়াইয়ে। 15 বছর পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। নেপালে আসার আগে ট্রফির দিকে চোখ না দেওয়ার একটা কথা বলেছিলেন জেমিডে, কিন্তু সেখান থেকে কিন্তু কিছুটা হলেও তিনি সরে এসছেন। শেষ পর্যন্ত স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরতে পারলে বাংলাদেশের ফুটবলের জন্য বাড়তি কিছু প্রাপ্তি হবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। আগামী 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস 2020 আসর। সারা দেশ থেকে মোট 31টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন 5300 অ্যাথলিট। 10 দিন ব্যাপী এই আয়োজন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে অ্যাথলিটদের সব ধরনের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিস্তারিত জানাচ্ছেন
তৌহিদুল ইসলাম। আগামী 1 এপ্রিল পর্দা উঠছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। দেশের সর্ববৃহৎ এই গেমস চলবে 10 দিন ব্যাপী। এবারের আসরে 31টি ডিসিপ্লিনে অংশ নেবেন 5300 জন ক্রীড়াবিদ। এই গেমসকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে চমক, এমনটা ইঙ্গিত দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, সম্মতি জ্ঞাপন করেছেন এবং ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এবং চমক তো অবশ্যই থাকবে, যেহেতু জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা নবম বাংলাদেশ গেমস করছি। জাতির পিতার নামে উৎসর্গিত এই গেমস অন্যান্য বারের থেকে ইনশাআল্লাহ এবার চমক হবে এবং আরো ভালো হবে। এবারের আসরে আয়োজকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে সকল ভেন্যুতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শাহেদ রেজা। তো সবাই আমরা সতর্ক এবং যেভাবে এটাকে মোকাবিলা করে সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি, যে ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়েছে এবং সরকারিভাবে আমরা সমস্ত রকমের সহায়তাও পেয়েছি এবং বিভিন্ন জায়গায় ভেন্যুগুলোতেই আমাদের সমস্ত মেডিকেল কমিটির লোকজনরা উপস্থিত থাকবেন এবং সমস্ত টেস্ট করেই কিন্তু গেমসটা হবেন। এবারের গেমসের জন্য দক্ষিণ কোরিয়া থেকে বিশেষ নির্দেশনায় তৈরি করে আনা হয়েছে 1271টি পদক। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv-তে। ধন্যবাদ সবাইকে।